আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের একটা নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা দেখব সবার খুব একটা অ্যান্টিসিপেটেড কোশ্চেন হচ্ছে ফিজিক্স পড়বো কিভাবে। এটা সবারই মাথায় একটা প্রশ্ন আসে। যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো তাদের ক্ষেত্রে এটা খুব বেশি কার্যকর হবে, কারণ তারা ইতিমধ্যে অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার উঠে যাচ্ছ, কিন্তু এখনো ফিজিক্সটা তোমার জন্য বোধগম্য হয়ে উঠছে না। ফিজিক্সটা দেখলেই তোমার ভয় লাগে। ফিজিক্সটা পড়তে গেলে তুমি দেখবা যে তোমার অঙ্ক করতে ভালো লাগছে না, তোমার হচ্ছে বই পড়তে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না, সেই সকল উত্তরগুলো আজকে আমরা আমাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি খুব কম সময় নিয়ে তোমাদের খুব কম সময় নেব এবং তোমাদের এই জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে কেন ফিজিক্স মানে পড়ছো তুমি। ফিজিক্স তুমি পড়ছো, পদার্থবিজ্ঞানের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কারণ ফিউচারে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, তুমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যদি না তুমি তোমার ব্রাঞ্চ চেঞ্জ করো, তাহলে তোমাকে আজীবন ফিজিক্সটাকে ক্যারি করতে হবে। তোমার যে সকল ক্রিয়েটিভ ওয়ার্ক প্লেস থাকবে সেখানে ফিজিক্সের কিছু না কিছু তোমার কাজে লাগতে পারে, যার কারণে তুমি ফিজিক্স পড়ছো। তাই তোমার রুট লেভেলে যে ফিজিক্সটা তুমি এখন পড়ছো সেটা যদি খুব ভালো না হয়, তাহলে কিন্তু ফিউচারে তোমার কাছে মানে ওই প্রবলেম সলভ করতে গেলে তুমি সেই হেল্পটা পাবা না। তাই এই রুট লেভেলে এইচএসসি লেভেলের ফিজিক্সটাই তুমি তুমি যদি শুধু ফিজিক্স বাকি সাবজেক্টগুলোকেও তুমি যদি সমান গুরুত্বের সাথে ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমার ফিউচারে যে কোনো অবস্টেকলে তোমার যদি এই সাবজেক্টের প্রয়োজনীয়তা বোধ হয়, তুমি খুব সহজে সেটা মোকাবেলা করতে পারবে। তো আমরা প্রথমেই দেখে আসি কোন 5-6টা কারণে। এখানে খুব কম কয়েকটা কারণ আছে এবং এগুলোই যে মুখ্য কারণ এমন না, এটা হচ্ছে আমার ধারণা, কিন্তু আমার মনে হয় যে এটাই মেজরিটি ধারণা। এটাই যদি মেনটেন করা হয়, হয়তো বা ফিজিক্সটা তোমার একটু হলে আগের চেয়ে ভালো হবে। তো প্রথম দেখো, লাল কালিতে লেখা আছে, তাহলে বুঝতে পারছো এর গুরুত্বটা কতটুকু বেশি। প্রথমেই হচ্ছে প্রতিপাদন। আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই, আমরা সূত্র দিলে সূত্র মুখস্থ করে ফেলতে পারি এবং সূত্র মুখস্থ করার 10টা টেকনিক আমরা মনে রাখার চেষ্টা করি। ইভেন আমরা অনেক সময় এরকম করি যে আমরা সূত্র মুখস্থ না করে সূত্র দেখে দেখে অঙ্ক করা শুরু করি। কারণ আমরা জানি আমি যদি 30-40টা অঙ্ক করি, একটা সময় সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, কারণ এক সূত্র মানুষ কতবার দেখছে, তাহলে একটা না একটা সময় তো তার মুখস্থ হয়ে যাবে। এই যে মুখস্থ হয়ে গেল, এর ফলে সে ভাবতে পারলো যে আমি তো প্রতিপাদন না শিখি বা সহজে মুখস্থ করতে পারতেছি, তাহলে প্রতিপাদন শিখে আর কি করবো। দেখো, তুমি সূত্র বলতে যেটাকে চিনো সেটা আসলে একটা সরলকৃত চেহারা, একটা বিবৃতির। একজন বিজ্ঞানী কিন্তু এরকম ম্যাথমেটিক্যাল সূত্র প্রতিপাদন করে দেন না, উনি একটা বিবৃতি আবিষ্কার করেন। সেই বিবৃতিটাকে পরবর্তী ফিজিক্স বা মানে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানীরা পরবর্তী সেটাকে আরো সরলকৃত করতে 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 আজকে হয়তো E=mc², F=ma এসে দাঁড়িয়েছে। কিন্তু এগুলা যেটা মানে একটা প্রতিপাদনের দিকে তুমি যদি তাকাও, প্রতিপাদনের লাস্ট লাইনটাকে তুমি সূত্র হিসেবে স্বীকৃতি দিচ্ছ, তাহলে তার আগের লাইনটা কি, সেটা কি সূত্র না? সেটাও কিন্তু সূত্র। তার আগের লাইন সেটাও সূত্র। দেখো, প্রতিপাদনের উদ্দেশ্যে আমরা অনেক সময় শুধুমাত্র শেষ লাইনটাকে সূত্র হিসেবে মেনে নিই এবং সেটাকে সূত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন কাজে ব্যবহার করি। কিন্তু প্রতিপাদনের প্রতিটা লাইন খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিপাদন তোমাকে অবশ্যই করতে হবে একটা সূত্র শেখার জন্য। প্রতিপাদন শিখে সূত্রটাকে কিভাবে প্রতিপাদিত করা যায় এবং কিভাবে একটা বড় লাইন থেকে ছোট্ট একটা সুন্দর প্রিসাইজ লাইন পেলা তুমি, সেই জিনিসটার ব্যাকগ্রাউন্ড স্টোরি তোমাকে জানতে হবে। নাহলে তুমি সূত্রটা কখনোই আত্মস্থ করতে পারবা না। মুখস্থ তুমি করতে পারো, বাট আত্মস্থ করতে হলে তোমাকে প্রতিপাদন জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিপাদন শিখবো কোথা থেকে? বই থেকে আজকে গড় করে মুখস্থ করব? ছোটবেলায় প্রতিপাদন মুখস্থ করতাম, ওইভাবে মুখস্থ করে ফেলবো? উত্তর হচ্ছে না। বই থেকে প্রতিপাদন দেখে দেখে মুখস্থ করার কিছু নাই। একজন টিচার, বড় ভাই বা অনলাইনে হেল্প নাও। দেখো কোন টিচার তার ক্লাসে প্রতিপাদন করে সূত্র শেখাচ্ছে কিনা। উনি যদি সরাসরি সূত্র শেখাচ্ছে, কালকে থেকে ওনাকে বাদ দাও। সরাসরি সূত্র শিখে তুমি বেশি দূর ফিজিক্সের মজা গ্রহণ করে করে ফিজিক্স শিখতে পারবা না। অনলাইনে হাজার হাজার ভালো ভালো ক্লাস আছে, যেখানে একটা সূত্রের ব্যাকগ্রাউন্ডে তার প্রতিপাদন কিভাবে হচ্ছে সেটা করিয়ে দিচ্ছে, এরকম অনেক ক্লাস আছে। তুমি যে কোনো ক্লাসে যাবা, সেখানে তোমাকে বুঝে বুঝে প্রত্যেকটা লাইন করে দেওয়া হবে। আমি জাস্ট তোমাকে বলতেছি না পুরো প্রতিপাদন মুখস্থ করো, আমি তোমাকে বলতেছি তুমি সেই প্রতিপাদনটা দেখে আসো, শিখে আসো, নিজে সেই প্রতিপাদনটা করতে পারো কিনা একটু দেখো তো। এরপর এই যে প্রতিপাদন যে করবা, সেক্ষেত্রে চেষ্টা করবা যে একটা প্রতিপাদন আমরা বই থেকে মানে ফার্স্ট লার্নিংটা, আমি তোমাকে মানে মূল কথাটা হচ্ছে প্রতিপাদন শিকার ফার্স্ট লার্নিংটা বই থেকে যেন না হয়। সেটা হবে অবশ্যই একজন তোমাকে প্রতিপাদন করছে এরকম একটা ভিডিও দেখো, অথবা একটা বড় ভাইয়ের সহায়তা নাও, ভাইকে বলো ভাই কিভাবে এটা হলো, বা স্যারকে বলো যে স্যার এটা কিভাবে হলো।
প্রাইভেটে জিজ্ঞাসা করতে এমন না, তুমি তোমার কলেজের ক্লাস শেষে স্যারের কাছে নিয়ে যাও, স্যার এটা কিভাবে হলো একটু আমাকে বুঝিয়ে দিন। তাহলে ওনার মুখে উনি কিন্তু প্রতিবেদনে শুধু লাইন বাই লাইন বলবে না, উনি কোথা থেকে কি আসলো তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও তোমাকে বলবে। এতে করে বইয়ের মধ্যে যে জিনিসটা লেখা নাই সেটাও তুমি তার থেকে জানতে পারলা। ফলে কি হবে, তুমি প্রতিবেদন কারো থেকে যদি শিখো তাহলে বই থেকে অনেক অনেক বেশি জিনিস শিখতে পারবা। বুঝতে পেরেছি? আচ্ছা, তো প্রতিবেদন শিখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি ফিজিক্সকে তোমার আত্মস্থ করতে হয়, কারণ প্রতিবেদন তোমাকে শিখাবে কিভাবে একটা সূত্র ডেভেলপড হয়। আচ্ছা, তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, যেটাকে আমরা খুব অপছন্দ করি। আমরা অঙ্ক করতে করতে পাগল হয়ে যাই, সিলুসারের বইতে আমরা স্টার্ট করি, তারপরে আমরা আমি হাসন করে ফেলি, তারপর আরো গাণিতিক পদার্থবিজ্ঞান করি, উদ্ভাসে কনসেপ্ট বুক করি, অঙ্ক করতে করতে পাগল হয়ে যায়। কিন্তু থিওরিটিক্যাল নলেজ যদি আমার না থাকে তাহলে আমি কি অঙ্ক করছি বলো তো আমাকে? আমি যদি ফিজিক্সের প্রশ্নগুলোকে গুরুত্ব না দিতে পারি, একটা বইয়ে একটা প্রশ্ন লেখা যে এটা কেন হলো, এই জিনিসটার ব্যাখ্যা আমার কাছে সহজে আমি আত্মস্থ করতে পারছি না, সহজে আমি আরেকজনকে বোঝাতে পারছি না, তাহলে কিন্তু আমি ওই জিনিসটা আমার অসম্পূর্ণ নলেজ রয়ে গেল। আমি যতই অঙ্ক করতে পারি না কেন, আমি যদি থিওরিটিক্যাল নলেজ আমার ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু হলো না। একটা উক্তি ছিল যে তুমি একটা জিনিসের যদি মাস্টারি অর্জন করতে চাও, তুমি সেই জিনিসটাতে খুব ভালো হতে চাও, তাহলে জিনিসটা আরেকজনকে শিখাও। তুমি যে আরেকজনকে শিখাবে, তুমি কি যথেষ্ট জ্ঞান আছে সেই সম্পর্কে যে তুমি আরেকজনকে শিখাবে? নিজেকে জিজ্ঞাসা করতে হবে। তখন তুমি দেখবে আমি তো এই অঙ্কটা পারি, ওই অঙ্কটা পারি, বরিশাল বোর্ড মানে 24 সালে আসা প্রশ্ন পারি, তারপরে সিলেট বোর্ডে আসা 19 সালের প্রশ্ন পারি, রাজশাহী বোর্ডে আসা 18 সালের প্রশ্ন পারি, সব প্রশ্ন পারো। কিন্তু তোমাকে যখনই বললো যে আমাকে একটু ফটো ইলেকট্রিক ইফেক্ট একটু বুঝিয়ে দাও, তোমার ছোট ভাই একজন জিজ্ঞাসা করলো বা তোমার বন্ধু একজন জিজ্ঞাসা করলো, তুমি আর বলতে পারতেছো না, তুমি বুঝতে পারতেছো না বাম প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন কি হয়ে আসলো। তাই থিওরিটিক্যাল নলেজ অবশ্যই অবশ্যই এনরিচ থাকতে হবে ফিজিক্স যদি তোমার ভালো করতে হয়। কারণ 10টা প্রশ্নের মধ্যে হয়তো বা 7টা প্রশ্ন তোমার কমন পড়ে গেছে, তুমি খুশিতে নেমে আসছো আমি 7টা প্রশ্ন দিয়ে আসছি, মেজরিটি প্রশ্ন আমি পারি, কিন্তু 7টা প্রশ্ন যে কিনা থিওরিটিক্যাল নলেজ যার ভালো সেও 7টা প্রশ্ন করে আসছে, বরং সে 7টার সাথে 8, 9, 10টা প্রশ্নই করে আসছিল, কারণ ওই 3টা প্রশ্ন থিওরিটিক্যাল নলেজ দ্বারা সলভ করতে হয়। যে প্রশ্নটা তুমি এর আগে কখনো করো নাই, একটা নতুন প্রশ্নকে মিট আপ করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে সেই প্রশ্নটার থিওরিটিক্যাল নলেজ জানতে হবে। কারণ একবার চিন্তা করো, যে প্রশ্নটা এর আগে অন্যান্য বোর্ডে আসে নাই, হঠাৎ করে স্টুডেন্টরা ফেস করলো, তারা কি খুব বেশি জ্ঞানী যে তারা সাথে সাথে একটা আননোন প্রশ্ন সলভ করে ফেলবে? কিভাবে একটা আননোন প্রশ্ন সলভ করতে হয় জিজ্ঞাসা করো, কিভাবে একটা নতুন প্রশ্নকে ডিল করতে হয় জিজ্ঞাসা করো। তোমার যদি থিওরিটিক্যাল নলেজ খুব এনরিচ না হয় তাহলে তুমি নতুন কোনো আসা প্রশ্ন যেটা একদম কনসেপ্টের বাইরে গিয়ে বা মানে আমার আসা পরিচিত প্রশ্নের বাইরে গিয়ে করা প্রশ্ন উত্তর তুমি ঠিক মতো দিতে পারবে না। তো থিওরিটিক্যাল নলেজকে যদি এনরিচ করতে চাই, শুধু আমি তোমাকে কাজগুলো দিয়ে দিলাম হলো না, আমাকে তো এটাও বলতে হবে যে তুমি এটা শিখবে কিভাবে, শিক্ষার অ্যাপ্রোচটা কি হবে। উত্তর হচ্ছে তোমাকে বই পড়তে হবে। তোমাকে বই যদি ভালো মতো তুমি না পড়ো তাহলে তুমি থিওরিটিক্যাল নলেজ এনরিচ করতে পারবে না। তোমার থিওরিটিক্যাল নলেজকে এনরিচ করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে বই ভালো মতো পড়তে হবে। এখন কথা হচ্ছে ভাই বই কোনটা পড়বো? বই অনেকগুলো আছে, সবগুলো বই কি পড়বো? না, যে সব পড়ে তার আসলে ভালো মতো পড়া হয় না। সব পড়ার দরকার নেই, তুমি ধীরে ধীরে শুরু করো। সবচেয়ে সহজ ভাষায় শাহজাহান তপন স্যারের বইটা লেখা, আমি পাত্তাই দিই না, শাহজাহান তপন স্যারের বই অনেক সহজ, করবো না। ওর অঙ্ক সহজ হইতে পারে, ওর ভিতরের কথা যে জিনিসটা অনেক কঠিন বই অনেক কঠিন ভাষায় লিখে রাখছে, সেই জিনিসটা তো অনেক সহজ ভাষায় শাহজাহান তপনে লেখা আছে। তাহলে আমি কেন কঠিন ভাষায় জিনিসটা শিখতে যাবো? সহজ ভাষায় যদি শিখতে পারি তাহলে কঠিন ভাবে শিক্ষা তো আমার কোনো প্রয়োজন নাই। তাই আমাকে থিওরিটিক্যাল নলেজ এনরিচ করতে হলে আমাকে দেখতে হবে সবচেয়ে সহজভাবে কোন বইতে লেখা, আমি সেই বই থেকে সহজে জিনিসটা শেখার চেষ্টা করব। আরো প্রিসাইসলি যদি বলি, তুমি যদি আরো থিওরিটিক্যাল নলেজকে আরো একটু এনরিচ করতে ইচ্ছা করে বা মানে ভাইয়া বই পড়তে তো আমার খুব ভালো লাগে না, একবার চিন্তা করো, তুমি এত এত ফিজিক্সের অঙ্ক পারো, এত সূত্র পারো, এত কিছু জানো, ক্ষয়ের প্রশ্ন তো ঠিক মতো পারো না। জিজ্ঞাসা করো তো তুমি কি সমান গুরুত্বের সাথে সারা বছর ফিজিক্স অঙ্ক করে গেছো, ক্ষয়ের প্রশ্ন কি ভালো মতো পড়ছিলা? কিন্তু বলো তো ক্ষয়ের প্রশ্নগুলো কেমন হয়? খুবই থিওরি বেসিস, মানে বেস করে থিওরির উপরে বেস করে আসে। তো আমার যদি থিওরিটিক্যাল নলেজ ভালো না হয় তাহলে আমি ক্ষটায় প্রশ্নগুলো পারবো পরীক্ষায়? তুমি শুধুমাত্র একটা পরীক্ষার গ আর ঘরে সৃজনশীল হিসেবে চিন্তা করতেছো, তোমার ক্ষয় প্রশ্ন অ্যান্সার দিতে হবে না। 5টা সৃজনশীলে 10 নাম্বার রয়েছে, সেই 10টা নাম্বার তোমাকে এনশিওর করতে হলে অবশ্যই থিওরিটিক্যাল নলেজ তোমার ভালো হতে হবে, থিওরিটিক্যাল নলেজকে ভালো হতে হবে। তো সেজন্য কি করতে পারি, যদি থিওরিটিক্যাল নলেজ ভালো হয় তাহলে ক্ষটায় প্রশ্ন ভালোভাবে দেওয়া যাবে। কিন্তু তোমার হাতে যদি সময় কম থাকে, তাহলে অ্যাটলিস্ট খ টাইপ প্রশ্নগুলোর যদি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে মেজরিটি থিওরিটিক্যাল প্রশ্ন তোমার কভার হয়ে যাবে। কারণ খ টাইপ প্রশ্নগুলো ম্যাক্সিমাম থিওরি বেসিস করে হয়। তুমি যদি গাইড খুলে ক্ষয়ের প্রশ্নগুলো খুব গুরুত্বের সহায়তায় একটার পর একটা সুন্দর করে পড়ো
তাহলে তোমার দেখবে থিওরিটিক্যাল প্রশ্ন অনেকগুলা, মানে থিওরিটিক্যাল নলেজ একটা টপিকই তোমার ক্লিয়ার হয়ে গেছে জাস্ট একটা ক্ষয়ের প্রশ্ন পড়ার কারণে। তাই ক্ষয়ের প্রশ্নগুলোকে আন্ডারএস্টিমেট কোনোভাবেই করা যাবে না, খুব ভালোভাবে ক্ষয়ের প্রশ্ন করতে হবে, তাহলে তোমার থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি এনরিচ হবে। এবং দুইটাই ভালো হবে তুমি যদি মনোযোগ দিয়ে একটা বই পড়ো, সেটা যে রাইটার হতে পারে, যে সবচেয়ে সহজ ভাষায় লিখেছে তারটাই পড়া উচিত। তারপরে সহজ ভাষাটা আগে তো তোমার বেস ক্রিয়েট করতে হবে, তাই না? তাই সহজ ভাষায় শিখে তারপরে তুমি একটা কঠিন বই পড়তে পারো, যেখানে হয়তো আরো এনরিচ ভাবে দেওয়া আছে, আরো কিছু 10-12টা তথ্য দেওয়া আছে, পড়তেই পারো। আচ্ছা, তাহলে আমরা এই দুটা চেক লিস্ট করে ফেলতে পারি, এটা আমার শিখতে হবে, এটা আমার করতে হবে। 3 নম্বরে আমি গিয়ে ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসকে রেখেছি। তোমার ফিজিক্সের তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ। ম্যাথ কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমি দেই নাই, আমি ম্যাথকে 3 নম্বর প্রায়োরিটি হিসেবে চিন্তা করলাম। কারণ আমার যদি প্রতিপাদন আমার জানা না থাকে, তাহলে সূত্র আমি মুখস্থ করে আসছি, এতে কোনো সন্দেহ নাই। আমি যদি থিওরিটিক্যাল নলেজ আমার ভালো না হয়, তাহলে আমি না বুঝে অঙ্ক করতেছি, সেটাতেও কোনো সন্দেহ নাই। তাই ম্যাথকে যদি ভালো করতে হয়, তাহলে তোমাকে এই দুইটা জিনিসও ভালো করতে হবে। এবার তুমি যদি অনেক অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে এই যে কষ্ট করে এগুলো শিখলা, এই ফসল কিন্তু তুমি ঘরে তুলতে পারবা, তুমি যদি ম্যাথ অনেক বেশি ভালো মতো করো। ম্যাথের জন্য তুমি বিভিন্ন সোর্স করতে পারো, তোমার কাছে যে বই আছে সেই বই থেকে শুরু করো। দেখো এখানে একটা ওয়ার্ড আমি লিখে দিয়েছি, প্রচুর। কেন প্রচুর লিখছি বলতে পারো? তুমি ম্যাথ ততক্ষণ পর্যন্ত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সময়ের বিলাসিতা রয়েছে। তুমি যে কোনো একটা বই দিয়ে শুরু করতে পারো, সেই বইয়ের ম্যাথ শেষ, ওকে আমি তো ম্যাথ মনে 100 করে ফেলছি এক অধ্যায়, তাহলে তুমি এই অধ্যায়ের মানে কোনো ম্যাথ আমি পারবো না, এবং হতেই পারে না। না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সময়ের বিলাসিতা বিদ্যমান, ততক্ষণ পর্যন্ত ম্যাথ করে যাও। তোমার একটা বই শেষ হয়েছে, আর একটা বই সংগ্রহ করার চেষ্টা করো। আর এখন হাজার মানে যতগুলা বই আছে এই বাংলাদেশে ইন্টারমিডিয়েটে, সবগুলোই কিন্তু অনলাইনে পিডিএফ পাওয়া যায়। তোমার যদি কিনতে সমস্যা হয়, তুমি পিডিএফ করো, মানে রিসোর্স সোর্সের কোনো অভাব নেই। তাই আমাদের উচিত হবে আমরা মানে যতটুকু পারবো, যতক্ষণ আমার কাছে মনে হবে যেহেতু আমার কাছে সময় আছে, আজকে একটু ম্যাথ করি ফিজিক্সের এই অধ্যায়টা আমি যেহেতু প্রতিপাদনগুলো ভালো মতো শেখা হয়েছে আমার, আমি যদি থিওরিটিক্যাল নলেজ আমার মোটামুটি বই টুকটাক পড়া হয়েছে ভালোই, ক্ষয়ের প্রশ্নগুলো মোটামুটি ভালো মতো পড়া হয়েছে, তাহলে আমি ম্যাথগুলো খুব ভালো মতো করে নিই। ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ আমি করার সময় পাবো। বুঝতে পেরেছি? লাস্ট সবচাইতে গুরুত্বপূর্ণ, সবার শেষে লিখেছি, কল্পনা করে পড়তে হবে। তুমি কি জানো একটা বই কারা লিখেছে? বিজ্ঞানীরা বইগুলো লিখেছে। আমরা যাদের কাছে পড়ছি তাদেরকে আমি আন্ডারএস্টিমেট করছি না, কিন্তু যে সকল বইগুলো লিখেছে তারা সায়েন্টিস্ট লেভেলের মানুষজন, বা খুব বেশি শিক্ষিত ব্যক্তি না হলে, এত জ্ঞান তার যদি না হয়, তাহলে একটা বই লিখতে পারে না। এই বইটা তুমি পড়বা, এই বইটা তো তোমাকে কেউ পড়িয়ে দিচ্ছে না। সাপোজ তুমি একজন টিচারের কাছে পড়ো, উনি তোমাকে প্রত্যেক লাইন ধরে 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 বুঝিয়ে দিচ্ছে, তুমি প্রত্যেকটা লাইনের এক্সপ্রেশন তুমি জানো, কিন্তু যখন তুমি বই পড়তে যাও, কেউ কিন্তু তোমাকে লাইনগুলো ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে না। তোমার যদি যথেষ্ট ইমাজিনেশন পাওয়ার না থাকে, তাহলে তুমি বই পড়তেই পারবা না। বই দেখবা 4-5 লাইন পড়ার পর তোমার কাছে বিরক্ত লাগছে, তুমি দেখবে যে তোমার আর পড়তে ভালো লাগছে না। তো তোমার যদি বই পড়া আসলেই সেটা কার্যকর করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কল্পনা করে পড়তে হবে, খুব বেশি কল্পনা করতে হবে। ইভেন কল্পনার পাশাপাশি আমি তো মনে করি তোমাকে প্রেডিক্ট করাও শিখতে হবে। প্রেডিক্ট করো, ঘটনার আবহমান কোন দিকে যাচ্ছে সেটা প্রেডিক্ট করার ক্ষমতা যদি না থাকে, তাহলে আমি মনে করি যে তুমি জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবে না। সাপোজ প্রেডিকশন কি, মনে করো তোমার টিচার তোমাকে ক আর খ পড়িয়ে দিয়েছে, তুমি বাসায় গিয়ে যদি গ আর ঘয়ের চেহারা কেমন হবে সেটা কল্পনা না করতে পারো, তাহলে তোমার পড়াশোনা কিন্তু অনেকটাই অসম্পূর্ণ রয়ে যায় মনে করি। তো যেটা বলছিলাম, তোমাকে ক্লাসে মনে করো টিচার ক আর খ পড়িয়ে দিল, কিন্তু গ আর ঘ পড়াইলো না, কিন্তু তোমাকে বাসায় এসে তোমাকে কল্পনা করতে হবে গ এর চেহারা কেমন, ঘ এর চেহারা কেমন, এটা কল্পনা করে করে পড়তে হবে। কল্পনা করে করে পড়তে গিয়ে মনে করো তুমি যে প্রেডিক্ট যে লিখলাম, তুমি প্রেডিক্ট করলা যে গ এর চেহারাটা হয়তো এরকম এরকম এরকম, আর ঘ এর চেহারাটা হচ্ছে ওরকম এরকম এরকম। এই যে তুমি প্রেডিকশন নিয়ে স্যারের কাছে নিয়ে গেলে, স্যার গ এর আকার থেকে এরকম হবে, স্যার ঘ এর আকার থেকে এরকম হবে, স্যার কিন্তু এটা পড়ার নেই বা এবং তোমাকে কাজও দেন নেই, বাট তুমি জাস্ট কল্পনা করে প্রেডিক্ট করে স্যারের কাছে একটা মডেল নিয়ে গেলা। দেখো ভুল যদি হয় তাহলে লাভ কোথায়? স্যার তোমাকে সঠিকটা শিখিয়ে দিবে। আর যদি সঠিক হয়ে যায়, একবার চিন্তা করো, তুমি কোনো মেন্টরের সহায়তা ছাড়াই নিজে নিজে একটা প্রবলেম সলভ করে ফেলেছ। একবার চিন্তা করো তো, এটা কি গবেষকরা এভাবে পড়তো না, বা সায়েন্টিস্টরা তো এভাবেই পড়তো? তাদেরকে তো কোনো কিছু একটা তারা নতুন টপিক নিয়ে কাজ করতো, তারা তো চিন্তা করতো, কল্পনা শক্তি দিয়ে প্রেডিক্ট করতো এটা হয়তো এরকম হয়তো। তারা হয়তো ভুল একটা মনে করো ভুল পরমাণুবাদ দিয়ে দিল, পরবর্তী আরেক বিজ্ঞানী এসে সেই মডেলটাকে চেঞ্জ করে নতুন আরেকটা পরমাণুবাদ দিল, কিন্তু সঠিক যদি হয়ে যায় প্রেডিকশন,
তাহলে কিন্তু অনেক বড় কিছু, এবং নিজের জন্য এটা অনেক ভালো লাগা কাজ করে। তখন এই জিনিসটা যখন অনেক বেশি ভালো লাগা কাজ করে তখন পড়তে অনেক ভালো লাগে। তাই আমরা চেষ্টা করব কল্পনা করে, কোন কয়টা জিনিস কল্পনা, যে জিনিসটা অলরেডি তোমার কাছে ডেমনস্ট্রেট করা আছে সেটা কোনো কল্পনা করবা। যে জিনিসটা পরে আকৃতি কেমন হবে বোঝা যাচ্ছে না, বা জিনিসটা ঘটতেছে কিভাবে সেই জিনিসটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাচ্ছে না, ওই সকল স্পেসিফিক জিনিসপত্রগুলো তুমি কল্পনা করো, প্লাস প্রেডিক্ট করো। শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ থেকো না, প্রেডিক্টও করো, যেন অ্যাটলিস্ট তোমার মধ্যে একটা অনুসন্ধি ভাব তোমার মধ্যে চলে আসে। এবং এই অনুসন্ধি ভাব থাকলেই তুমি ফিজিক্সের আরও কিছু ব্রাঞ্চ নিজে নিজে এক্সপ্লোর করতে পারবা। এটা তোমার বইয়ে থাকুক বা সিলেবাসে থাকুক বা না থাকুক, স্যার পড়াক বা না করুক, নিজের ইন্টারেস্টের থেকে নিজে অনেক বেশি ফিজিক্সের সম্পর্কে জানার ইচ্ছা বাড়বে। এবং যার জ্ঞান পিপাসা যত বেশি, সে পড়বে তত বেশি, সে জানবে তত বেশি। তাই এই জিনিসগুলো বললাম। তো আজকে টপিক ছিল ফিজিক্স পড়ার মানে পড়বো কিভাবে। উত্তর হচ্ছে যে এগুলা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কেন আমি আমি এই জিনিসগুলো বানালাম। উত্তর হচ্ছে যে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন হয়তো এর মধ্যে এটা করতাম, এটা করতাম না, এটা করতাম কিন্তু এটা করতাম না। সেকেন্ড ইয়ারে যখন উঠলাম তখন আরও কিছু জিনিস করা শুরু করলাম, তখন দেখলাম ওমা, আমার তো আগে থেকে ফিজিক্সের অবস্থা ভালো হচ্ছে, আগে যেখানে যে নাম্বার পেতাম তার সাথে একটু ভালো করছি, স্যারের কাছে রেসপন্সও ভালো দিতে পারতেছি। যখন অ্যাডমিশনে গেলাম তখন দেখলাম প্রায় সবগুলাই আমি এখন মেনে চলার চেষ্টা করতেছি, এবং আমার ফিজিক্সের অবস্থা দুর্দান্ত, এতটাই ভালো যে নিজের পারফরমেন্স নিজের কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু দেখো একবার আমার কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে যখন, তখন আমি বুঝতে পারলাম প্রত্যেকটা পয়েন্টের কতটা গুরুত্ব রয়েছে, মানে অ্যাডমিশনে গিয়ে জানতে পারলাম। তাই আমি চাই তোমরা যারা আমার ছোট ভাই আছো বা বোনরা আছো, তোমরা যেন খুব দেরিতে এই জিনিসগুলোর গুরুত্ব না বোঝো, বরং এই মুহূর্তে যেখানে তুমি অবস্থিত, যে অবস্থায় তুমি আছো সেই অবস্থায় যেন তুমি জেনে যাও এই প্রত্যেকটা পয়েন্টের কতটা গুরুত্ব রয়েছে। তাই তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো, তোমার যেন অ্যাডমিশনে গিয়ে জানতে না হয় এগুলা করা উচিত ছিল, তাহলে তো আমি আর একাডেমিক অনেক ভালো করতাম, টেস্ট পরীক্ষা অনেক ভালো করতাম। আমি যে এখন এগুলো পালন করার চেষ্টা করো এই মুহূর্ত থেকে, তাহলে এই মুহূর্ত থেকেই তোমার ফিজিক্সের আশানুরূপ ফলাফল আসবে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ। আমি নতুন করে আবার ভিডিও সিরিজ বানানো শুরু করেছি, যারা আমার ইউটিউব চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা ছিল তারা হয়তো বা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো। আমি আশা রাখি তোমাদের থেকে যথেষ্ট সাপোর্ট পাবো, এবং নিজেদের পারলে নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আপস টু ইউ। কিন্তু আমার জন্য দোয়া করো যেন আমি এরকম সিরিজটা খুব ভালো মতো কন্টিনিউ করতে পারি। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।